রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প প্রভৃতি পড়ে মানুষ রবীন্দ্রনাথকে কখনো কখনো বোঝা বেশ শক্ত, কিন্তু চিঠিপত্রে একজন মানুষের অনেক দিকের প্রকাশ পায়। সেই রকম দুটো চিঠি ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। 13ই মে 1893। আজ টেলিগ্রাম পেলুম যে মিসিং গাউন লাইন পোস্ট অফিসের দুটি অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে হারা গাত্রবস্ত্র ডাকঘরে শুয়ে আছে, আর আরেক অর্থ হচ্ছে গাউনটা মিসিং এবং পোস্ট অফিসটা লাইন। দুটি অর্থই সম্ভব হতে পারে, কিন্তু যে পর্যন্ত প্রতিবাদ না শুনি সে পর্যন্ত প্রথম অর্থটাই গ্রহণ করা গেল। কিন্তু মজা হচ্ছে এই, সঙ্গে সঙ্গে যে চিঠিখানি এসেছে তাতে পরিষ্কার করে বলা আছে একটা গাউন যে পাওয়া যায়নি তাতে আর কোনো সন্দেহ নেই। বেচারা চিঠি, তার জিম্মায় যে কয়টি কথা লেফাফায় পুড়ে দেওয়া হয়েছে সে কয়টি কথা কাঁধে করে নিয়ে দীর্ঘ পথ ঠিকতে ঠিকতে চলে আসছে। ইতিমধ্যে যে পৃথিবীতে কত কি হয়ে যাচ্ছে তা সে জানে না, এবং তার ছোট ভাই যে এক লম্ফে তাকে ডিঙিয়ে তার সমস্ত কথার একটি মাত্র সংক্ষেপ রূঢ় প্রতিবাদ নিয়ে এসে হাজির হলো, তারও সে জবাব দিতে পারে না। সে ভালো মানুষের মতো বলে, আমি কিছু জানি নে বাপু, আমাকে সে যা বলে দিয়েছে আমি তাই বয়ে এনেছি। বাস্তবিক এনেছে বটে, একটি কথার এদিক ওদিক হয়নি। সমস্ত পথটি মারিয়ে দীর্ঘ পথের কত চিহ্ন আষ্টে পৃষ্ঠে কত ছাপ নিয়ে বেচারা ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে। তা হোক, তার খবর ভুল, আমি তাকে ভালোবাসি। আর তারে চড়ে চোখের পলকে টেলিগ্রাফ এলে কোথাও পথশ্রমের কোনো চিহ্ন নেই। লেফাফাখানি একেবারে রাঙা টকটক করছে। হড়বড় তড়বড় করে দুটো কথা বললে আর তার ভিতর থেকে 8-10টা কথা পড়ে গেছে। তার মধ্যে ব্যাকরণ নেই, ভদ্রতা নেই, কিছু নেই, একটা সম্বোধন নেই, একটা বিদায়ের শিষ্টতাও নেই। আমার প্রতি যেন তার কিছুমাত্র বন্ধুতার ভাব নেই। কেবল কোনো মতে তাড়াতাড়ি কথাটা যেমন তেমন করে বলে ফেলে দায় কাটিয়ে চলে যেতে পারলে বাঁচে। নমস্কার। এবারে চিঠিটা পড়লে বোঝা যাবে রবীন্দ্রনাথেরও কোমর টোমরে ব্যথা হতো। আমার কোমরের সমস্ত খবর সুরির চিঠিতে পাবি। কোমরটা যে কেবলমাত্র কাছা ও মোচা গুজে রাখার জায়গা তা কখনো বলতে পারবো না। মনুষ্যের মনুষ্যত্ব এই কোমর আশ্রয় করে আছে। আমার এই চিঠিটা যদি একঘেয়ে ডাল হয়, অর্থাৎ যদি এর মধ্যে কোনো মুভমেন্ট না থাকে, বিষয় থেকে বিষান্তরে, ভাব থেকে ভাবান্তরে, খবর থেকে খবরান্তরে আমার কলম যদি ভালো করে না সরে, তবে জানবি সে আমার এই ভাঙা কোমরের দোষ। তার জন্য আর কারো দোষ দেওয়া যায় না। এর ওপর আবার মাঝে মাঝে এক বিপর্যয় হাঁচি বেরোচ্ছে। মনে হচ্ছে শরীরের ঊর্ধ্বভাগ ভাঙা কোমর থেকে ছিটকে পড়ে যাবে, কিন্তু ওই পর্যন্ত। কোমরের কথা আর লিখব না, প্রতিজ্ঞা করে বলছি, কোমরের কথা আর লিখব না। ভারী তো কোমর, তার আবার কথা। আগে তো এক্সট্রিট এক্সের সমস্ত আইন অবহেলা করে তিনি হাতে বহরে ক্রমিক উন্নতি লাভ করছিলেন। তার উপর থেকে তার সহস্র রকম বাহানা। এই কোমরের কথা যাকে বলি সেই হাসে, কারোর করুণা আকর্ষণ করে না। কোমর ভাঙা যেন হৃদয় ভাঙার থেকে কোনো অংশে কম। কিন্তু চাইনে কাউকে বলতে, চাইনে কারো করুণা। আমার কোমর, আমারই কোমর, বেচিনি তো তাহা কাহারও কাছে। ভাঙা চোরা হোক, যা হোক তা হোক, আমার কোমর আমারই আছে। কিন্তু কবিতায় যতই অহংকার করি না কেন, সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছে করছে আমার কোমর যদি আর কারো কোমর হতো। নিজের চরকায় তেল দেওয়া বরাবর শুনে আসছি এবং স্বীকারও করে আসছি, কিন্তু কোমরের কথা যদি বলো, মুক্ত কণ্ঠে বলতে হয়
নিজের কোমরে সর্ষের তেল মালিশ করার থেকে পরের কোমরে তেল দেওয়া আমি ঢের প্রেফার করি। কিন্তু যাক, কোমরের কথা যখন বলবো না প্রতিজ্ঞা করেছি, তখন বলবো না। কারণ কোমর ছাড়া মানুষের অন্যান্য অংশ আছে, তার মন আছে, তার হৃদয় আছে, তার আত্মা আছে। কিন্তু যাই বলো, তার কোমরও আছে, এবং খুবই আছে। হৃদয় ভেঙে গেলে লোকে সান্ত্বনা লাভের জন্য পাহাড়ে বেড়াতে যায়, কিন্তু কোমর ভেঙে গেলে সমতল ক্ষেত্রই সকলের চেয়ে ভালো। দিদি বলছিলেন এক উপায় আছে, রাস্টক 6 ডাইলিউশন, 2 ঘন্টা অন্তর অন্তর খাও। আমিও তাই মনে করছি। কিন্তু বব, আমার কোমরের কথা তোরা কিছুতেই আর ভাবিস নে রে। আমার এই কোমরের কষ্টে আমি নীরব সমস্ত সহ্য করব, কিন্তু নীরব আর হয়ে উঠছে না রে। থেকে থেকে নড়তে চড়তে এমন চিৎকার করছি যে তাকে ঠিক নীরব বলা যায় না। আর আজ তোকে যে চিঠি লিখলুম, একেও ঠিক নীরব বলা যায় না। কি হতে যে কি হলো, কিন্তু সেই হাহাকার রব, সেই অশ্রুবাড়ি ধারা, কোমর বেদনা। ধন্যবাদ। হ্যালো। চিন্তাশীল, এই লেখাটা রবীন্দ্রনাথের খুব পরিচিত লেখার মধ্যে পড়ে না, কিন্তু শুনে দেখুন রবীন্দ্রনাথের রসবোধ এর মধ্যে কিভাবে ধরা দিয়েছে। আমাদের নানান জনের নানান গোছের বাতিক আছে, কোনো কিছু করি না কিন্তু ভাব করছি অনেক কিছু করছি। এই গল্পটা মোটামুটি সেই বাতিক বাবুদের নিয়ে। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাবা। বৎস, বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা, কথাটা বড় সামান্য নয়। এই কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। দুষ, যে ভাবনা শেষ হয় না এমন ভাবনার দরকার কি বা? ভাবনা তো তোর চিরকাল থাকবে। বাচ্চে শুকর, লক্ষ্মী আমার, একবারটি ওঠ। কি বললে মা? লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী? হ্যাঁ। কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রী লোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মীর শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে 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 ভাষার কিরম পরিবর্তন হচ্ছে। ভাবলে আশ্চর্য হতে হবে। আরে দূর, আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে বা। এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ করে এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই তাতে, আমি যাই তোর বাড়ি কানে নিয়ে আসি। নুরু, তুই পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত দিয়ে খাবো না? সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র।
কুরুক্ষেত্র, হ্যাঁ আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। বাবা গো, মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃক্ষরণ অধীর হয়ে ওঠে না? না না, আহা আহা, কত কথা মনে পড়ে মা, কত ভাবনাই জেগে পড়ে। বলো কি মা, হেসেই কুরুক্ষেত্র, তার চেয়ে বলো না মা, কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এ যে কাঁদতে বসলো গা। আমার কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাবু, থাম তুই এখানে। ও নরু, নরু, নরু রে, সূর্য যে অস্ত যায় বা। ছি মা, সূর্য কখনো অস্ত যায় না, বরঞ্চ পৃথিবী উল্টে যায়। কি? রোশো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই একটা কোথাও গোল জিনিস কোথাও নেই? কেন নেই বাবা? কাছেই আছে, তোমার মাথা আছে, মুন্ডু আছে। আরে মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম সকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা বন বন করে ঘুরছে। না, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত যে জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি মা, এটা তুমি উল্টো কথা বলবে। মাছি তো ভন ভন করে না, বাবা গো, মাছির ডানা থেকেই এইরকম শব্দ হয়। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। থাক থাক বাবা থাক, আমার ঘাট হয়েছে, তোমার আর প্রমাণের দরকার নেই, আমি যাচ্ছি। ও নুরু, নুরু, দেখবি দেখ কি হয়েছে। দাদু, তোমার মামাকে দণ্ডবত করো। ছি মা, ওকে ভুল শিখিও না, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। ব্যাকরণ অনুসারে দ্বন্দ্ববৎ করা হতেই পারে না, দ্বন্দ্ববৎ হওয়া বলে। কেন, বুঝতে পেরেছো মা? কেননা দ্বন্দ্ববৎ মানে হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো আছি তোমার কাছে, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নে যে এক বেলার জন্য ওকে একটু আদর করো। আদর করব। হ্যাঁ, না আচ্ছা, এসো আদর করি, কিন্তু কি করে আদর আরম্ভ করি? রোশো, একটু ভাবি। দূর, আদর করবি তা তো ভাবতে হবে নুরু। ভাবতে হবে না মা, ছেলেবেলাকার আদরের ওপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। বুঝেছি বাবা, থাক থাক, সেই কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে একটু কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামে সমাস কি বলো দেখি? আমি তোমা খাবো। আরে জমা নয়, জমা নয়, সমাস, সমাস, খাবো, সমাস, খাবো। সমাস। দূর, দেখ দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস কর কেন? ও কি জানে সমাস কি? না না, ওকে এই বেলা থেকে এই রকম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেবো মা। না 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 বাবা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। কাজ নেই তোমার ওকে আদর করে, আমি ওকে নিয়ে যাচ্ছি। বাবা নড়ু, নড়ু, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নুরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে, এটাতে তো বড় বেশি ভাবতে হলো না।
তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে নরু। হ্যাঁ, সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে মা। এটা নিতান্ত সহজ কথা নয়। আমি 1 সপ্তাহ ভেবে পরে তোমায় বলছি। না বাবা, আর তোমায় ভাবতে হবে না। আমার কাশি গিয়ে কাজ নেই,